হয়েছিল দিদি, একবার যদি বলো যে কারণে আজকে আমরা জানতে পারছি। আচ্ছা, প্রথমেই বলি যে তোমরা তো আমার বাইটসটা দেখেছো, ফেসবুক বাইটসটা। তো আমি আজকে বিগত 2 বছরের ওপরে কাজ পাচ্ছি না, বসে আছি বাড়িতে। আমি প্রায় সময় আমাদের গিল্ডের অফিসে যাই, বাপি মালাকারকে বলছি যে দাদা আপনি আমাকে কাজ দিন। আপনি তো জানেন আমার মাথার ওপরে কেউ নেই, আমাকে নিজে একা সংসার চালাতে হয়। তো উনি না কোনো কর্ণপাতই করতো না। হ্যাঁ, আমি গিয়ে বাইরে বসে থাকতাম অসহায়ের মতন। উনি আমাকে বলতো যে কাজ কোথায়, কাজ নেই, যে বসরা যে যার নিজেদের অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিচ্ছে। তো এই কথা শুনে তো আমি তো চলে আসতাম। এবার যারা বস আছে তাদেরকে গিয়ে বলতাম দাদাকে বলো না একটু আমাকে কাজ দিতে, আমি এতদিন ধরে বাড়িতে বসে আছি, আমার সংসারটা চালাতে পারছি না। কিন্তু বসরা বলতো দেখো বাপি মালাকার তো কাজটা ডিস্ট্রিবিউট করে, বাপি মালাকার যদি তোমাকে পাঠায় নিশ্চয়ই আমরা কাজে নেব। তো বাপি মালাকার যখন ঠেকা বেঠাকায় কোনো অ্যাসিস্ট্যান্ট হয়তো পেতো না, রাত্রির 10টা নয় 11টা নয় 12টা নয় আমাকে কল টাইম দিত। এইবার সকালবেলা ধরো কোনো সময় 12টায় কল টাইম দিচ্ছে, 2টোয় কল টাইম দিচ্ছে, তাই আমি করতাম। আমি যদি মনে করতাম ঠিক আছে এখানে আমি যেতে পারবো, আমার ঘরের কাজ নেই, আমি তাও ছুটতাম এইটুকু কাজের জন্য। কিন্তু তাও মানে উনি কর্ণপাত করছিল না। আমি শুধু ওনাকে একটা কথাই বলেছিলাম, দুটো হাত জোর করে, যে দাদা আপনি আমাকে একটুখানি কাজটা দিয়ে একটু দিন, আমার সংসারটা আমি চালাতে পারছি না, ঘর ভাড়ায় থাকি আমি, আমার দুটো মেয়ে, ঠিক আছে, আমার বড় মেয়েও আছে, ছোট মেয়ে আছে। তো উনি না একদমই, উনি আমার পারিবারিক ব্যাপারটা জানে যে আমার মাথার ওপরে হাজব্যান্ড নেই, 2022-এ মারা গেছে, আমি সংসারটা চালাতে পারছি না। তাও উনি কোনো কর্ণপাত না করে আমাকে বলছে কাজ নেই। তো 19 তারিখের কথা বলছি, মার্চের একদিন 19 তারিখে আমার বাড়িতে সকালবেলায়, আমি ঘরটা এখানে 2 মাস এসছি, আমার দালাল টাকা পয়সা পাবে বলে অনেক চিৎকার চেঁচামেচি করে গেছে। তা আমি না সেদিনকে বিকেলবেলায় অফিসে গিয়ে পাপি মালাকারকে বলেছি দাদা আপনাকে দুটো পায়ে ধরে বলছি, অন্তত কিছু যদি কাজ থাকে আপনি আমাকে একটু দিন, আমি বলছি আর হাউ হাউ করে কাঁদছি, আপনি আমাকে কাজটা কেন দিচ্ছেন না, কি কারণে দিচ্ছেন না। তখন বাপি মালাকার আমাকে একটা কথাই বলে যে সেটা তো আপনি জানেন আমি কেন আপনাকে কাজ দিতে পারছি না, সেই উত্তরটা আপনার কাছে, আমি জানি না এর উত্তর। তা আমি বলছি ঠিক আছে, আপনি যখন কাজ দিতে পারছেন না তাহলে দেখছি আমি যদি কোনো জায়গায় ব্যবস্থা করতে পারি, দিয়ে বলে আমি অফিস থেকে চলে এসেছি। তার মধ্যে কিছুদিন আগে উনি আমাকে একটা কথাই বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। তো আমি ফেসবুক বাইটসেও সবাইকে জানিয়েছি এবং বন্ধুবান্ধবরা আমাকে জানিয়েছে যে প্রিয় মানুষটা কীরকম বলতো। আমি ওদেরকে এই কথাটাই জানিয়েছি যে প্রিয় মানুষটা হতে গেলে কি করতে হয়, তা সেই শিক্ষাটা তো আমার মা বাবা দেয়নি, সেই শিক্ষাটা আমি জানি না। তাহলে আপনাদের কাছে যদি জানা থাকে তাহলে আপনারা একটু আমাকে বলুন, আমি দেখি আমি ওই শিক্ষাটা আমি নিতে পারি কি না পারি। প্রিয় মানুষটা কিসের প্রিয় মানুষ? এই গেল, যাওয়ার পরে এবার তো কাজ দেয় না। এবারে উনি 20 তারিখে এই কান্নাকাটির জন্য 19 তারিখে যেহেতু আমি ওনার গিল্ডের অফিসে গেছিলাম, উনি 20 তারিখে আমাকে নন্দিনীতে এক শিফটের কাজে পাঠিয়েছিল। টেকনিশিয়ান এই N21-এ হচ্ছে, ও নন্দিনীতে পাঠিয়েছিল। তাও উনি ফোন করেনি, ওইখানকার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে বললো যে দাদা তোমাকে কল টাইম দিয়েছে, সকাল 7টার সময় তুমি চলে এসো। 7টায় না কটায় ছিল আমার ঠিক মনে নেই, আমি চলে এসো। তা আমি গেছি, যথারীতি কাজ পেয়েছি, আনন্দ গেছি কাজটা করতে। তারপরে তো আর কাজ দিচ্ছে না, সেই বিরক্ত মানে সেটার জন্য মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম যে কাজ দিচ্ছে না, বসে আছি ঘরে, আমি আশা করছি যে দাদা হয়তো চোখের জল ফেলেছি, কাজটা হয়তো দেবে। দিয়ে তারপরে 23 তারিখে আমি ঘরেতে একটা চিঠি লিখে, যেহেতু আমাদের সবাই জানো মাদার বডি আমাদের হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের স্বরূপ বিশ্বাস, উনি এমনি খুব ভালো মানুষ, ঠিক আছে। তো আমি ওনার দ্বারস্থ হয়ে আমি চিঠিটা ওনাকে গিয়ে দিলাম বলতে গেলে সেদিনকে ওনাদের একটা মিটিং ছিল হেয়ার ড্রেসার গিল্ডের সঙ্গে। তা আমি গিয়ে দাঁড়ালাম, তা সৌরভদা বলল যে কি ব্যাপার, আমি বললাম চিঠি দিতে এসছি একটা। তখন অরিজিৎদা বলে যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, উনি চিঠিটা রিসিভড করলো, যদি তোমরা বলো আমি চিঠিটা দেখাতেও পারি, কোনো অসুবিধা নেই। তো তারপরে তো বিগত মানে 23 তারিখ থেকে নিয়ে চিঠিটাই দিয়েছি। শুধু আমি অরিজিৎদাকে একটা কথাই বললাম, দাদা আপনি তো জানেন আজকে আপনার চারু মার্কেটে ওদের ইয়েটা হচ্ছে সুরুচি সঙ্গ, আমি সেই পুজোর আগে থেকে ওনার কাছেই যাচ্ছি,
ঠিক আছে। এবারে অরিজিৎদার কাছে গেছিলাম, অরিজিৎদার সঙ্গে মানে গেছিলাম সৌরভদার সঙ্গে দেখা করতে, যে আমাকে কাজ দিচ্ছে না গিল্ড থেকে, তা আমাকে একটু কাজের যেন ব্যবস্থা করে দেয়। সরুচের সঙ্গে গেছিলাম পুজোর আগেতে। তো অরিজিৎদা আমার ইউনিক কার্ডটা দেখে বললো যে তোমার প্রত্যেক বছরের চাঁদাটা কি দেয়া আছে? তা আমি বললাম যে প্রত্যেক বছর চাঁদাটা তো দেওয়া আছে, কিন্তু 2 বছর আমার যেহেতু কাজবাজ নেই আমি চাঁদাটা দিতে পারিনি। তা বলছি আপনি চাঁদাটা দিন, আমি তারপরে বাপি মালাকারের সঙ্গে কথা বলছি। অরিজিৎদা বললো এটা। তা আমি বলছি ঠিক আছে। আমি খুশি হয়ে আমি কি করলাম, আমার বাবার থেকে টাকাটা নিয়ে, হ্যাঁ, আমি 2100 টাকা না 2200 টাকা আমাদের চাঁদা, আমি দেখে বলতে পারবো, আমি 25 পর্যন্ত চাঁদাটা দিলাম। 26-এর চাঁদা, রানিং চাঁদাটা পাবে, এখনও পর্যন্ত দিতে পারিনি মার্চে চাঁদাটা। তো আমি দিয়ে দিলাম, আমি জানি হয়তো কাজটা দেবে অরিজিৎদা, কিন্তু উনিও দেখি কোনো রেসপন্স করছে না। আমি মেসেজ করছি, দাদা আমি টাকাটা দিয়ে দিয়েছি, আমি নতুন ইউনিক কার্ড নিয়ে নিয়েছি, কি আপনি আমাকে একটু বলুন না দাদাকে যেন কাজটা দিতে। অসহায়ের মতন ওনাকে বারবার করে বলছি, ওনারা কেউ আমার কথা শুনছে না। মানে ইনডাইরেক্টলি ওরা আমাকে বয়কট করে দিয়েছিল। মানে হয়তো কিছু কথা বলতে পারছিল না, যে তোমাকে মুখের উপর বলতে পারছিল না যে কাজটা দেবো না, কিন্তু এটা আমি মনে করছি বয়কটই করে দিয়েছে কারণ ছাড়া। আমার কোনো কারণ নেই গো। আমাদের আর্টিস্টরা এত ভালোবাসে আমাকে, আর্টিস্টরা থেকে আমাদের অল টেকনিশিয়ান খুব ভালোবাসে, আর আমি একটু হাসি খুশি বলে হাসি বলে সবাই আমাকে ভালোবাসে, জানো তো। মানে আমি তাদেরকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমার সঙ্গে কোনো দিন, আজকে 10 বছরের উপরে কাট পেয়েছি, কোনো কমপ্লেন তারা আমাকে আজও পর্যন্ত করেনি, আর আমিও তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার আজও পর্যন্ত করিনি। আর্টিস্টরা খুব ভালোবাসে আমাকে, প্রতিটা আর্টিস্ট। আমি প্রথম যখন এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, আমি মিমির কিছুদিন পার্সোনাল করেছিলাম বিথিকাদির সঙ্গে, আমাকে মিমিদিও খুব ভালোবাসে। ও আমার থেকে ছোট, কিন্তু সম্মানে আমি ওকে দিদিই বলি, ঠিক আছে, মিমিকে। তা যাক গিয়ে এই হচ্ছে ব্যাপার। তারপর তো দীর্ঘদিন রাহুল মারা যাওয়ার পরে আমি 7 তারিখে টেকনিশিয়ানে গেছিলাম, হয়তো তোমরা কেউ কেউ হয়তো জানো বা দেখেছো। তো হয়েছেটা কি, 3 তারিখ থেকে ঘটনাটা বলছি। আমি কি, যে আমাকে থ্রেট দিয়ে গেছে, আমি কি তার নামটা এখন নেব? আচ্ছা, আমি চাইছি না বলতে, তাও আমি এখন বলবো না। আমি অলরেডি থানাতে বলেছি, নামটা দিয়ে দিয়েছি আমি থানাতে। তো রইল বাকি হচ্ছে কথা, 3 তারিখের কথা বলছি। যে আমাকে ফোনটা করেছিল 3 তারিখে, সে আমাকে ফোন করে বলছে, রাত্রির তখন 10:30 বাজে, ফোন করে বলছে, সিমরান কি করছো, কোথায় আছো? আমি বলছি বাড়িতে দাদা। তো বলছে যে তোমার সঙ্গে আমার কিছু ফোনে মানে কথা আছে, অন ফোনে বলা যাবে না। আমি তোমাকে কালকে কি সন্ধেবেলায় তুমি থাকবে? তাহলে আমি সন্ধেবেলায় তাহলে আমি যাব, গিয়ে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তা আমি যে ঠিক আছে এসো। 4 তারিখে ওকে আসতে বললাম। আচ্ছা ঠিক আছে এসো তাহলে। তার সকালবেলা থেকে তার যাই হোক, আমি তখন 7টা 7:30 বাজে, 4 তারিখের ঘটনা বলছি। ওকে 7:30 নাগাদ আমি একবার ফোন করেছি ওই দাদাকে। ফোন করে আমি বলছি, দাদা তুমি কি আসবে? আমি একটু ঠাকুরের মিষ্টি ফুল আনতে যাব, তা তুমি যদি আসো তাহলে আমি যাব, না যদি না আসো তাহলে আমি যাব। বলছে না আমার একটু দেরি হবে, তুমি চলে যাও, তুমি চলে গিয়ে আসো, আমি তারপরে আসছি। তা উনি মনে হয় কটা 8:30 এসছে না রে, 8:30 এসছে। এবার আসতে না আসে আমাকে বলছে যে এরকম আমার তারা আছে, মিটিং আছে, আমি বেরিয়ে যাব, হ্যাঁ কুদঘাটে আমার মিটিং চলছে, বেরিয়ে যাব। তা আমি বলছি তাই নাকি? তা আমি বলছি কী কথা বলতেছে? বলছি বসো বসো বলছি। তা উনি বসলো, এরকম আমার বিছানাতেই বসে আমাকে বলছে যে আমাদের গিল্ডে প্রচুর ঝামেলা চলছে। তো এখানে অনেক রকম কথা হয়েছে, যেটা আমি আর তুলে ধরছি না, কারণ এত কথা বললে পারে না অনেক ঝামেলাঝাটির অশান্তির সৃষ্টি হবে, সেটা আমি চাইছি না। আপনাদের কাছে বলছি আমি চাইছি না। তো আমাকে বলল যে তুমি বরং একটা কাজ করো, তুমি বাপি মালাকারের নামে যে চিঠিটা দিয়েছো, সেই চিঠিটা ফেডারেশন গিল্ড থেকে তুলে নাও, ঠিক আছে? ফেডারেশন থেকে তুলে নাও, না হলে কিন্তু বাপি মালাকার কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। আর এমনভাবে মার্ডারটা করবে যেটা কোনো প্রুফ থাকবে না, সেটা সুসাইড বলে দেখিয়ে দেবে, চালিয়ে দেবে, দেখিয়ে দেবে। তার চেয়ে বরং তোমার ছোটো মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটা আছে, তোমার যেন কোথায় যেন বাড়ি? তা আমি বললাম বাগুইয়াটিতে বাড়ি। তো বাগুইয়াটিতে বাড়ি, তাহলে তুমি ওইখানে চলে যাও, এখন লোটা কম্বল গুটিয়ে তুমি ভোটের আগে আর এসো না। ও সঙ্গে ছিল, ও আমার পাশেই ছিল, এটা হচ্ছে আমার পাশেই থাকে, ও বোন আমার।
তা ও আমার এই এক সপ্তাহ ধরে অনেক সাথ দিয়েছে, মানে একদম ছত্রছায়ার মতন, বিশ্বাস করে আমি যেভাবে ভেঙে পড়েছিলাম আমাকে ছত্রছায়ার মতো সাথ দিয়েছে। দিয়ে আমি ওকে বললাম, ওকে আমি চুপ করে আমি বললাম যে কোনো কথা বলিস না, ও দেখি কি কথা বলে আমাকে। তা বলছে তুমি চলে যাও এখান থেকে, নালে কিন্তু তোমার জানের কিন্তু অনেক কিছু হয়ে যাবে, তুমি কিন্তু মার্ডার হয়ে যাবে। তো আমি তখন একটা কথাই বললাম, কিসের জন্য মার্ডার হয়ে যাবে? যে না, কাজ চাইছো বলে তাই। তো ও তখন বলেছিলাম যে কাজ চাইলে মানুষ মার্ডার হয়ে যাবে, মানে তাহলে কতজনকে মার্ডার করবে? কারণ কাজ তো সবার দরকার, অনেকেরকেই কাজ দেওয়া হচ্ছে না, তো কতজনকে মার্ডার করবে? একজনকে মার্ডার করবে, দুজনকে করবে, তিনজনকে, পাঁচজনকে, কতজনকে? হিউজ ম্যান যারা কাজ করতে পারছে না ইন্ডাস্ট্রিতে। তো তখন ও ব্যাপারটা অন্যভাবে ঘুরিয়ে দিল, আরও অন্য হ্যাঁ, এবারে বলছে দেখেছো তো আমাদের গিল্ডের, তুমি হয়তো জানো 10 বছর আগে একজন মার্ডার হয়ে গেছিলো, সেই মার্ডারটা কিন্তু হ্যাঁ মার্ডার হয়েছিল, কিন্তু ওটা কিন্তু বলে সুসাইড বলে ওটা চালিয়ে দেওয়া হয়েছিল। ওই জন্য আমি তোমাকে ভালো বলছি, তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? এবং এর তার নাম্বার দিচ্ছে, বলছে একে ফোন করো কাজের জন্য, ওকে ফোন করো, মানে ও আমাকে একটা উলঝানে রেখে দিয়েছে। মানে এমনি তো বলছে, আমাকে থ্রেটটা দিচ্ছে মিষ্টি করে, আবার উলঝানেও রেখে দিয়েছে, যাতে আমি কোনো ফোনে রেকর্ডিংটা না করতে পারি, কিছু না করতে পারি, ওকে আমাকে উলঝানে রেখে দিয়েছে। এবং আরও যে কি নোংরা ভাষা বলে গেছে, সেটা আমি আর বলার মতো না। সেটা দেবদা আমার যদি বাইটসটা নেয়, আমি দেবদাকে নিশ্চয়ই জানাবো, ঠিক আছে? তো আমি এখন এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছি না, কেন আমারও তো জানের একটা ভয় হয়ে গেছে, আমি ভীষণভাবে ভীত হয়ে রয়েছি। মানে আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কিভাবে ভীত হয়ে রয়েছি। মানে ঘরের দরজা জানলা, তুমি এসেও দেখলে আমার ঘরের দরজা জানলা বন্ধ। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইবারে আমার ব্যাপারটা সবাই এই পাড়াতে চাউর হয়ে গেছে। আমার বাড়িওয়ালা যে কাকু খুব ভালো মানুষ, 84 বছর বয়স, উনি আমাকে একটা কথাই বলেছে, তুমি একদম ভয় না পেয়ে আমার বাড়িতে শান্ত মনে থাকবে, তারপরে দেখে নেবো আমি কি করতে পারি। হ্যাঁ, 2 দিন। এইবার হলো 5 তারিখের ঘটনাটা বলি। 5 তারিখে ওর আর আমার একটা দমদমে যাওয়ার ব্যাপার চলছিল, ঠিক আছে? যাওয়ার ব্যাপার চলছে না, মানে যাওয়ার ব্যাপার ছিল, সরি আমি বলতে একটু করছি। তো মেন কথা হচ্ছে, আমি 11টার সময় ও ফোন করে বললো যে দিদি তুমি একটুখানি তাহলে একটু কিছু রান্না করে না, আমরা তাহলে একসঙ্গে খেয়ে বেরিয়ে যাব। তা আমি ঠিক আছে। এবার আমি যথারীতি 10টা 11টার মধ্যে রান্না করে নিই, আমি ঘরে পুজো দিতে বসেছি 11টা থেকে। এবার দেখছি একটা লুঙ্গি পরা লোক আর ওপরে টি শার্ট গেঞ্জি পরা লোক আমার বাড়ির চারপাশে, তুমি বাড়িটা একটু ঘুরিয়ে দেখিও, ঠিক আছে, চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এবারে দেখো, অনেকেই তো এই রাস্তার পাশ থেকে যায়, সবাইকে তো মানে ধরলে বা করলে চলে না। আমি অতটা বুঝতে পারিনি, আমি আমার নিজের খেয়ালে পুজোটা দিচ্ছি। এবার তার মধ্যে 11:30টার মধ্যে তুই এসছিস, 11:30টার মধ্যে তুই এসছিস। হ্যাঁ, এইবারে আসার পরে আমি ও আসতেই না আমার দরজাটা খুলে দিয়েছে। এবার ও আর আমি ঘরে ঢুকে আমি তাড়াতাড়ি বললাম, তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো 12:15 মধ্যে বেরাতে হবে, তাহলে খেয়ে নে। দিয়ে ও আর আমি খেতে বসে গেছি। খেতে বসে যাওয়ার পরে দেখছি আমার তখন খাওয়া অর্ধেক হয়ে গেছে, দেখছি আমার এই গেটের সামনেটায় কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো, ভেতর থেকে তো বোঝাই যায় যে বাইরে একটা কেউ দাঁড়িয়ে থাকলে, কেন একটা ছায়া পড়ে, একটা পড়ে, সে বোঝাই যায়। আমি না তেড়ে গিয়ে উঠে বলছে কি যে দাদা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আপনি অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে ঘোরাঘুরি করছেন, কি ব্যাপার বলুন তো? বলছে কেন, কি হয়েছে? আমি আপনি আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আবার আপনি বলছেন কি হয়েছে, মানেটা কি? যেই আমি চিৎকার করে উঠেছি, আর আমার পাশাপাশি বাড়িতে সব ফ্ল্যাট, সবাই কাকিমারা আমাকে খুব ভালোবাসে, যদি সব লোকজন জড়ো হয়ে যায়, উনি কী করলো, আমার ডান দিক থেকে চলে গেল গলিটা দিয়ে, যেতে গিয়ে দেখি কি দুটো লোক, হ্যাঁ ও তো দুটো ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আমাকে মানে কটকটিয়ে দেখছে। সেই তাকানোটা আমি এখনও পর্যন্ত ভুলতে পারবো না। আমি সেই তাকানোর যে দৃশ্যটা আমি দেখেছি, দিয়ে ওই যে লুঙ্গি পরা লোকটার সঙ্গে ওই দুটো লোক মানে ইশারা করলো, কি ইশারা করে, 3 জন ইশারা করে গটগট করে লুঙ্গি পরা লোকটা বেরিয়ে গেল। আর ওই দুটো লোক আমাকে তাকিয়ে রয়েছে, মানে এক্ষুনি হয়তো আমাকে শ্যুট করে দেবে বা কিছু একটা করবে আমার ওপরে। আমি দেখে বললে বিশ্বাস করবে না, আমি সঙ্গে সঙ্গে ক্লবসিল গেটটা তো খোলা ছিল, আমার গেটটা বন্ধ করে আমি ঘরে ঢুকে মানে হাঁপাচ্ছি। এবারে আমি ওকে না কিছু
1-2 সেকেন্ড আমি কিছু বলতে পারি না, আমি চুপ করে গেছি। ও তখন বলছে যে দিদি কি হয়েছে, ও কিন্তু খেয়াল করেছে আমি যেহেতু চিৎকার করেছি, ও কিন্তু দেখতে পেয়েছে ব্যাপারটা, ও তো খাচ্ছিল, ও দেখতে পেয়েছে। আমি ভেবেছি যে এখন আর চুরি ঠুরি হয় তো, হ্যাঁ এখন খুচখাচ চুরি ফুরি হয় তো ওই টাইপের কিছু। দিদি বলছে গেটের সামনে পর্যন্ত এসে গেছে, মানে দিদি যদি তেড়ে না যেত ও ঢুকেই যেত, মানে শুট করে দিত। তাহলে তুমি ভাবো আমরা দুটো মানুষ খাচ্ছিলাম, তাহলে আমাদের দুজনেরই তো পুরো একদম, যদি আজকে গুলিগালা চালিয়ে দিয়েছে তো আমরা দুজনেই মারা যেতাম। তো কেউ কিছু করতেও পারতো না, দুপুরবেলার টাইম ঠিক 11:15 ওই টাইমে, মানে দিয়ে ওরকম দিদি করার পর তারপরে ওরা চলে গেল। চলে যাওয়ার পর মানে আমাদের তো রীতিমতো হাত পা কাঁপছে, মানে আমাদের যেই জায়গাটা আমরা মেট্রো করে যাওয়ার কথা, মানে আমরা ওলা উবের বুক করে গেছি, যে সেটাও ভয় লাগছে যে রাস্তায় যেতে যেতে কেউ না দরকার ছিল যাওয়াটা বেরোনোর, যে এই গলি দিয়ে গিয়ে বেরোবো, বেরিয়ে এলো গলিতে দাঁড়িয়ে থাকে না আমাদের মেরে দেয়। দিদি মানে অসহায়ের মতো, আমাকে মারা হলো আমাকেই মারা হচ্ছে, আমার পাশে যে রয়েছে তাকে মারা আমাকে মারা, কোনোটা ডিফারেন্স না, কিন্তু হতে পারে সমস্যাটা ওর, কিন্তু একসাথে রয়েছি না আমরা, মানে তুমি ব্যাপারটা ভাবো আমাদের। হ্যাঁ হ্যাঁ আমি না, মানে আমাদের না দুজনের খাওয়া ঘুম অলরেডি চলে গেছে সব, মানে লুকিয়ে লুকিয়ে আমি বান্ধবীদের বাড়িতে আমি ছিলাম, সব থেকে বড় কথা। মানে ঘরে হ্যাঁ, মানে ঘরে আমি শুধু একদিন সেবা দিতে এসেছি না, 5 তারিখে এটা হচ্ছে তো, 6 তারিখে আমি সেবা দিতে এসেছি সকালবেলাটায়, তাও আমি স্কার্ফ পরে মুখের মধ্যে ইয়ে করে চুপি চুপি এসেছি, দিয়ে আস্তে করে ডালা খুলে আমি ঘরে ঢুকেছি, মানে এরকম অসহায়ের মধ্যে অবস্থা। এমন পরিস্থিতি হয়েছে দিদিকে আমি গেট অবধি ছাড়তে আসছি, এবং দিদি যখন বেরোচ্ছে দিদিকে নিয়ে আমি বেরোচ্ছি, মানে এইটুকুনি গলিও ওকে আমি একা ছাড়তে পারছি না। আমার একটা অনেক করেছে, অনেক করেছে। তার আগে আমি দেখে নিচ্ছি যে গলি ফাঁকা আছে কিনা। তোমরা থানায় কোনো অভিযোগ না, তখন সেই মুহূর্তে না আমাদের দুজনেরই মাথায় আসেনি যে থানায় অভিযোগ করব কি, কোথায় যাব আমরা। বিশ্বাস করো ওরও মাথায় আসেনি, আমারও মাথায় আসেনি, মানে আমরা রীতিমতো। হ্যাঁ, এইবার তোমার তো গতকালের যেই ব্যাপারটা হয়েছে সেখানে তো মারাত্মক, মানে পুরো কালো হেলমেট পরে এসছে দুজন বাইকে, একদম হাতে গ্লাভস পায়ে গ্লাভস, পুরো একদম সেজে গুজে এসছে, মানে একদম মানে যেখান থেকে হোক আমাকে শ্যুটটা করে দিয়ে বেরিয়ে চলে যাবে। আমি গতকালের কথা বলি, হ্যাঁ গতকাল কি হয়েছে, আমার একটু শরীরটা খারাপ যাচ্ছে, আমি লায়ন্স ক্লাবে গেছিলাম ডাক্তার দেখাতে, সেখানে টিকিটটা হয়নি বলে আমি আর ডাক্তার দেখাতে পারিনি। বেলা 12টা 10-15-র মধ্যে টেনশন, তার শরীর খারাপ হবে না। হ্যাঁ, এইবার তো যাই হোক আমি তো বাড়িতে চলে এসেছি, চলে আসার পরে আসার সময় বাজার করে নিয়ে এসেছি, তখন হার্ডলি কটা বাজে, 12:30, 15 কি 20 হবে, আমি বাড়ি চলে এসেছি। এবার চলে আসার পরে এবারে তো আমি ব্রেড নিয়ে এসেছি, ব্রেডটা সেকে আমি বারান্দায় সবে বসেছি, এক কামড় ব্রেডটা খেয়েছি, তখন দেখি ওরা এসে একদম দাঁড়ালো, দাঁড়িয়ে ঘুরিয়ে আমার দিকে, মানে গাড়িটা ঘুরিয়ে যেই দাঁড়িয়েছে না, আমি কি বলবো, আমার হাত থেকে মানে এরকম করে থরথর করে কাঁপছে। আমি ও মা গো নিজেই বলে ও মা গো বলে আমি এই দরজাটা আমি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, দিয়ে আমি জানলাটাও আমার এই জানলাটা সবসময় দেয়া থাকে, ঠিক আছে, আমি দরজা দিয়ে না আমি বিছানায় বসে থরথর করে কাঁপছি, যে কী হচ্ছে ব্যাপারটা আমার সঙ্গে। তার আগে আমি থানাতে গেছিলাম আগের দিনকে, হ্যাঁ তোমাকে, হ্যাঁ কেসটা নেয়নি আমাকে, দুটো থানা থেকে প্রথমে রিজেক্ট করে দিয়েছে, না একটা থানা থেকে, রিজেন্ট পার্ক থানা থেকে বলে দিয়েছি এটা আপনি যেখানে থাকেন ওই থানাতে আমাদের কেসটা নেব না, আপনি গল্ফগেন থানাতে যান। এইবার তো আমি গল্ফগেন থানাতে গেলাম, বলে আপনার ব্যাপারটা অনেক পুরনো হয়ে গেছে। এবার ওনারা অনেক কিছু জেরা করছে, আমি সঠিক যা হয়েছে সব বলেছি। এবার বলার পরে এবারে না আমার জিডিটা নিল না, বলছে আপনি যদি জিডি করানোর হয় আপনি মেল করে দেবেন, আপনি আমাদের নাম্বারটা নিয়ে যান, আর যদি এরকম কোনো সমস্যা হয় আপনি আমাকে ফোন করবেন। এবার 10 তারিখেতে এই ঘটনাটা ঘটার পরে আমার খাওয়া দাওয়া চুলোর চলে গেছে, আমি তো এমনি খাচ্ছি না, শরীর খারাপ, আজকে কতদিন, একটা সপ্তাহের ওপরে আমি খাইনি, একটা সপ্তাহ ধরে। এবারে আমি তো ভাবছি কী করব, কাকে বলবো, একে তাকে ফোন করছি। তার আগে আমার অ্যাসিস্ট্যান্ট যে সেক্রেটারি অভিজিৎদা, ওনাকেও ফোন করেছি, উনিও বলেছে যে সিমরান তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমরা একটা ব্যবস্থা করছি, আমরা মিটিং ডাকছি। আজকেও মিটিং করার কথা ছিল, ওনারা কেউ আমার ফোনটা রিসিভ করেনি, ধরেনি, ঠিক আছে, বুঝেছো, হ্যাঁ মানে আজকে এক সপ্তাহ ধরে পুরো এই হিউজ ব্যাপারটা হচ্ছে। এর আগে তো অনেক কিছু হয়েছে, কিন্তু রোজই মিটিং ডাকছে, কিন্তু কারোর কোনো ফোন নেই, আর কোনো মেয়ে সবাই কিছু কারোর রিপ্লাইও নেই, কোনো কিছু মানে কোনো চিঠি দেওয়ার তার রিপ্লাই নেই, মানে মানুষকে এরা মানুষ ভাবে না।
যে একটা কাজের জন্য মানুষ দিনের পর দিন যাচ্ছে এই করছে, উল্টো হুমকি হচ্ছে যে মানে প্রি প্ল্যানিং কি এদিক থেকে চিঠিটা মারবে, তুলে ওদিক দাও। থেকে মারবে, মার্ডার করে দেবে, কাজ চাওয়ার জন্য মানে মার্ডার করে দেবে মানুষকে। আচ্ছা, দেবদা যখন হস্তক্ষেপ করেছে আজ দুপুরবেলা, তারপরে কি কোনো ফোন এসেছে কারোর কাছ থেকে? হ্যাঁ আমার সঙ্গে ফার্স্টে কি হলো মানে দেবদা শেয়ার করলেন নিজে থেকে? হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতে পাইনি, আমি তো আমার বন্ধুবান্ধবরা সব ফোন করে বলছে দেবদা ফোন শেয়ার করেছে, আমি তো ঘরে বসে আছি জানলা দরজা বন্ধ করে, আমি তো বুঝতে পারিনি। এবার যখন দেখেছি দেবদা শেয়ার করেছে আর তোমার পাশে আছি বলেছে, আমার বুকে মানে তখন একটু জল এসছে। তুমি বললে বিষয়টা, হ্যাঁ দেবদার টিম যোগাযোগ করেছে, দেবদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দেবদা তুমি হ্যাঁ এইবারে বলেছে যে দেবদার যে হ্যাঁ বলছি সব বলছি। এইবার দেবদার যে টিম প্রথমে আমাকে প্রবীরদা ফোন করেছিল, আমাকে চেনে প্রবীরদা ম্যানেজার, উনি বলল যে দেবদা তোমার ইয়েটা পোস্ট করেছে, দেখেছে, তোমাকে আমাদের এর পরবর্তী প্রজেক্টে সিনেমাতে তোমাকে কাজে নেওয়া হবে। তার জন্য আমার মনের মধ্যে একটু হাসি এসছে এবং আমি দেবদাকে মানে থ্যাংক ইউ জানালেও আমার কম পড়ে যাবে দেবদাকে। মানে দেবদা যে কি আমার ভাবে পাশে দাঁড়িয়েছে দেবতার মতন, আমি বলে বোঝাতে পারবো না। বাড়িতে এখনো থাকছো মানে সেই ভয়টা কি আছে? মানে হ্যাঁ। তরফ থেকে কোনো ফোন এসছে এখনো এই ঘটনাটা ছড়াছড়ি হওয়ার পর? না না আর এই ফোন এই আসেনি। ঘটনাটা হওয়ার পর হচ্ছে দিদি 2-3 দিন বাড়িতেও ছিল না, ভয়ে অ্যাকচুয়ালি বাড়িতেই ছিল না। মানে এরকম হওয়ার পর থেকে তো না, মানুষ, আজকে বিকেলের পর হ্যাঁ আজকে থেকে ছিল, ছড়ানো। কালকেও ছিল, কিন্তু হ্যাঁ, না। ছিল না, না। আমি বলছি ফোন এটার বা পর যোগাযোগ থেকে, করেছে কেউ? না না কিরকম যোগাযোগ বলতে চাইছো? এই ঘটনার পরে যার মানে যে সমস্ত নামগুলো তুমি বললে তাদের মধ্যে কেউ হ্যাঁ। যোগাযোগ করেছে? না না কেউ কিছু না না আমার হেয়ার ড্রেসার যে গিল্ডের যে সেক্রেটারি জয়শ্রীদি উনি ফোন করেছিল, ওনাদের একটা নাকি মেয়েদের একটা টিম আছে, কি নাম বললো আমি তো জানতাম না, কেন আমাকে কোনো ব্যাপারেই রাখা হয় না। মানে আমি একদম এমন একটা মানুষ যে আমি একটা গিল্ডের মেম্বার হয়ে আমাকে কাজও দেওয়া হয় না, কোনো ব্যাপারেই আমাকে রাখা হয় না। তারপরে ওনারা আমাকে যোগাযোগ করেছে, কি হয়েছে না হয়েছে সব আমি বলেছি। তা ওনারাও বললো আমার পাশে থাকবে, এতক্ষণ পাশে ছিল না। দেবদা যখন আমার পাশে এসে দাঁড়ালো তখন সবাই ফোন করছে। তুমি একটু বলো কি কি কাজ করেছে সিমরান দে? অনেক এতগুলো বছর হলো, তাও তোমার কাছে প্রমিনেন্ট একজন কাজ। দেখো আমি তো কাজ তো অনেক করেছি, ঠিক আছে। আমি ভটভটিতে একটা সিনেমাতে কাজ করেছি, সেখানে একটা মানে ওখানে একটা ইয়ের লুক ছিল, মানে ক্রেপের লুক ছিল। হ্যাঁ হ্যাঁ আর এদিকে সিরিয়াল, আমি দেখো আমাকে সিরিয়াল কোনোদিনই আমাকে ফিক্সড সিরিয়াল আমাকে বাপি মালাকার দেয়নি, আর আমিও বলিনি যে দিতে, আমাকে ঘুরে ঘুরে সারা জীবন কাজ করেছি, ঠিক আছে। আর এদিকে বসরা যেটুকু আমাকে চেনে, যখন দরকার পড়ে তখন আমাকে ডাকে।